আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা ফিলিস্তিনি গাজা ইসরায়েলকে নিয়ে সংবাদ। ইসরায়েলের কারাগারে 23 বছর যাবৎ একটা লোক বন্দি আছে, ওনাকে মেনসন ম্যান্ডেলা বলা হয় আর কি। ফিলিস্তিনির মেনসন ম্যান্ডেলা বলা হয়, কিংবা আরব রাষ্ট্রের গুলার মেনসন ম্যান্ডেলা বলা হয়। ওনাকে নিয়ে সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। 23 বছর ধরে কারাগারে ফিলিস্তিনির নেলসন ম্যান্ডেলা। ফিলিস্তিনিদের সবচেয়ে জনপ্রিয় ও সিনিয়র নেতা মারওয়ান বারগুতি ফিলিস্তিনিদের কাছে নেলসন ম্যান্ডেলা নামেই বেশি পরিচিত। 2002 সালের এপ্রিল মাসে ইসরায়েলি সেনাদের হাতে ধরা পড়েন এই নেতা। সেই থেকে আজ পর্যন্ত টানা 23 বছর তিনি কারাগারে লোহার শেকলেই বাঁধা। আহারে, 2 দশকেরও বেশি সময় ধরে দিনের আলো দেখেননি, মুক্তভাবে পরিবারের স্পর্শ থেকে বহু দূরে হয়েছেন চরম নির্যাতনের শিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বছরের বন্দিত্ব বারগুতিকে ভাঙতে পারেননি, বরং আরো দৃঢ় ও অটল করে তুলেছে। অন্ধকার সেলে বসেই গোপনে লেখছেন বই, ডাক দিয়েছেন হাজারো বন্দির অনশন ধর্মঘটের, আর কোটি ফিলিস্তিনির হৃদয়ে প্রজ্বলিত করেছেন প্রতিরোধের অমর প্রদীপ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলার মতোই বারগুতিও হয়ে উঠেছেন স্বাধীনতার জীবন্ত প্রতীক। আল জাজিরা, বিবিসি। বহু বছর পরে শুক্রবার প্রথমবারের মতো বারগুতির একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা গেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর তার সেলে ঢোকে তাকে হুমকি দিচ্ছেন। ভিডিওতে দেখা গেছে ফ্যাকাশে ও দুর্বল শরীরে সাদা টি শার্ট পরে বসে থাকা বারগুতি প্রহরী ও ক্যামেরায় ঘেরা অবস্থায় মন্ত্রী এবং বেন ঘুরি তাকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আমাদের পরাজিত করতে পারবে না। যেই ইসরায়েলের জনগণকে নিশানা করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে দেওয়া, তাদেরই নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শৈশব ও রাজনৈতিক যাত্রা। 1959 সালের 2রা জুন রামাল্লার কোবার গ্রামে জন্মগ্রহণ করেন বারগুতি। সে বছরই প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনের জাতীয়তাবাদী এবং সামাজিক গণশক্তি দল ফাত্তাহ। 1974 সালে এ দলে যোগ দেন তিনি। এক সশস্ত্র সংগঠনের সদস্য হন। এক সশস্ত্র সংগঠনের সদস্য হওয়ার দায়ে 1978 সালে প্রথমবার কারাগারে যান। টানা 4 বছর কারাভোগের পর তিনি ইংরেজি ও হিব্রু শেখেন, পড়াশোনা অনেকটা এগিয়ে নেন সেখানেই। পরে 1983 সালে মুক্তি পেয়ে বীরজেদ বিশ্ববিদ্যালয় ইতিহাসে ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শুরু করেন। এ সময় আইনজীবী ফাদওয়া ইব্রাহিমের সঙ্গে পরিচয় হয়, যাকে তিনি 1984 সালে বিয়ে করেন। 1987 সালে প্রথম ইন্তিফাদায় ফিলিস্তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফিলিস্তিন ও ফাত্তার ভেতরে জনপ্রিয়তা অর্জন করেন। তবে সে বছরই তাকে জর্ডানে নির্বাসিত করা হয়। 7 বছর পর 1994 সালে অসলো চুক্তির মাধ্যমে তিনি ফিরে আসেন। 96 সালে ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় ইন্তিফাদা ও গ্রেফতার। 2000 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলে ফাতার সশস্ত্র শাখা তানজিমের নেতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বারগুতি। তখন থেকে ইসরায়েলের কাছে ওয়ান্টেড হয়ে ওঠেন তিনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড মধ্যপ্রাচ্যের শান্তি সম্মেলন ভেঙে যাওয়ার পর শুরু হয় এই আন্দোলন। 2002 সালের জানুয়ারিতে তিনি দ্য ওয়াশিংটন পোস্টে একটি মতামত নিবন্ধন লিখে ফিলিস্তিনি রাজনীতিতে তার শক্ত অবস্থান জানান দেন। এর মাত্র 3 মাস পরে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। 2004 সালের মে মাসে তাকে 5টি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং 5টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই অভিযোগ অস্বীকার করেছে বারগুতি।
কারাগারে নির্মমতার শিকার। ইসরায়েলের কারাগারে বন্দী বা বারঘুতিকে নির্মমভাবে আঘাত করা হয়েছে এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি বন্দী সহায়তাকারী সংস্থাগুলো। গত বছর ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং কমিশন ফর ডিটেইনশন অ্যান্ড এক্স ডিটেইনিস অ্যাফেয়ার্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের মেগুদ্দা কারাগারে বন্দী থাকাকালীন বারগুতিকে লাঞ্ছিত করা হয়, তার উপর হামলাও করা হয়। এতে তার দেহে গুরুতর চোট লাগে। বারগুতির মাথা, কান, পাঁজর, ডান হাতে ও পিঠে আঘাত লেগেছে বলে বিবৃতিতে বলা হয়। প্রিয় দর্শক, একটা কথা যে ইসরায়েল কি হয়ে গেছে যে সে পৃথিবীর কাউকেই মানে না এবং কেউ তার শক্ত কোনো অবস্থানও নেয় না। দেখেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য, ইউক্রেনের সেফের জন্য এবং পশ্চিমা মিত্রদের ইউরোপিয়ানদের হাতে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প পুতিন সাহেবকে তার দেশে খবর দিয়া তারা মিটিং করলো। অথচ এরকম একটা উদ্যোগ নিয়ে ভাই আপনি ফিলিস্তিনি গাজার যুদ্ধটা বন্ধ দেন কইয়া। গাজার ফিলিস্তিনির বেশ ভালো বিশেষজ্ঞরাই বলছে যে হামাস আর এখন তাদের জন্য হুমকি না। কি বলবো, ফিলিস্তিনের ম্যান্ডেলা। ইতিহাস ও জীবনী পড়তে ভালোবাসেন বারগুতি। কারাগারে থেকে তিনি বই পড়েন, যার মধ্যে রয়েছে ব্রিটিশ লেখক অ্যান্থনি স্যাম্পসনের লেখা নেলসন ম্যান্ডেলার জীবনী। কারাগারে থাকাকালীন 255 পৃষ্ঠার একটি বই লিখছেন তিনি, যা গোপনে তার আইনজীবী ও পরিবারের মাধ্যমে বাইরে পাঠানো হয়। বইটিতে তিনি কারাগারের অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন। তীব্র নির্যাতনের শিকার হয়েও ভেঙে পড়েননি বারগুতি। নেলসন ম্যান্ডেলা যেমন 27 বছর কারাবাসে থেকেও তার নেতৃত্বে অটল ছিলেন, ঠিক তেমনি ভাবে অটল আছেন বারগুতি। রাজনৈতিক উত্তরাধিকার। বর্তমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উত্তরসূরি হিসাবে বারগুতিকে অনেকেই সম্ভাব্য নেতা মনে করেন। 2023 সালে ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের এক জরিপে দেখা গেছে নির্বাচনে দাঁড়ালে বারগুতি আব্বাসকে সহজেই পরাজিত করতে পারেন। জরিপে প্রায় অর্ধেক মানুষ বারগুতিকে ভোট দিতে আগ্রহী বলে জানায়। আজও বারগুতি কারাগারে বন্দী, কিন্তু তার জনপ্রিয়তা তাকে করে তুলেছে ফিলিস্তিনি সংগ্রামের জীবন্ত কিংবদন্তি। ইসরায়েলের সংবাদপত্র হারজেতের সাংবাদিক গিউদে লেডি বলেছেন, বারগুতি হত্যা করার জন্য জন্ম নেননি, তিনি হিংস্র নন, কিন্তু ইসরায়েল তাকে এবং পুরো ফিলিস্তিনি জনগণকে চাপ প্রয়োগ করছে। 2016 সালে দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ও 1984 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী দেশমন্ড টুটু বারগুতিকে নোবেল শান্তি ও 1984 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী দেশমন্ডু টুটু বারগুতিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। আমরা আশা করব উনি যেন নোবেলের শান্তি পুরস্কার পায়, এটা আমরা চাই। প্রিয় দর্শক, আর কি বলবো, এখন আর আমার কিছু বলার নাই। আপনারা যদি কোনো আপনাদের মন্তব্য থাকে অবশ্যই করবেন। আমরা দোয়া করি, দোয়া চাই যেন এই যুদ্ধ বন্ধ হয়ে যায়, ইসরায়েলি ভাইয়েরা ওনারাও শান্তিতে থাক, আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা আরও আশেপাশে যে আছে ওনারাও শান্তিতে থাক। এইভাবে দেশ বড় করতে যায় ইসরায়েল একসময় নিজের পায়ে নিজে কুড়াল মাইরা বসবো। এখন তো হয়তো নেতানিয়াহু সব বুঝতেছে না, কিন্তু অন্যায় জুলুম কোনোদিনও আল্লাহ পৃথিবীতে টিকতে দেয় না। তাই সেটাই ভাবা উচিত, ভাইবা ঠিক কাজটাই করা উচিত। প্রিয় দর্শক, আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।